অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। চ্যাম্পিয়ন্স লিগ ডমিনেট করছে খুব স্বাভাবিকভাবেই নাবিল খান। একদম একদম হ্যাঁ হ্যাঁ একদম 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 হ্যাঁ, প্রথম প্রশ্ন। হ্যাঁ, পলাশ কুমারের প্রশ্ন হচ্ছে, আলভারেজ বিভিন্ন সময় সাব হিসেবে নেমে যে ইম্প্যাক্ট রাখতো সিটির খেলাতে, সেই জায়গায় ভোগান্তিতে পড়বে কিনা ম্যানচেস্টার সিটি, এটা পলাশ কুমার জানতে চাইছেন। আমরা লাস্ট দিনে আসলে এই জিনিসটা বলছিলাম যে ওই সাপোর্টটা কে দিবে ম্যানচেস্টার সিটি, স্পেশালি ইন্টার মিলানের সঙ্গে ম্যাচের পরে এই প্রশ্নটা ওঠা কি অস্বাভাবিক? না, হল্যান্ড কারণ ধরেন হচ্ছে এরলিং হাল্যান্ড তো যেসব পারেন নাই। ম্যাচে গোল করতে পারবেন না, ওই ম্যাচে ধরেন গতকালকে ম্যাচে আমরা দেখলাম হল্যান্ডকে 90 মিনিটস খেলানো হলো। হয়তো আলভারেজ যদি থাকতেন, হয়তো দেখা যেত 75 বা 76 মিনিটসের মধ্যে ওই পেপ গার্দিওলা ওই রিস্কটা নিতেন, বা ওই আস্থাটা তার আসলে ছিল আলভারেজের উপর, নামালে কিছু একটা হতে পারে। ওই জায়গাটা আমার মনে হয় একটু ম্যানচেস্টার সিটিকে ঢুকতে হবে। ধরেন কিন্তু আবার যদি আপনি আলভারেজের দিক থেকে দেখেন, আপনি ইউলিয়ান আলভারেজ, আপনি ইন্টার মিলানের সঙ্গে বা যে কোনো ম্যাচে আপনি 75 মিনিটে নামতে চাইবেন কেন? ট্রু, আমরা তাই তো না? ম্যানচেস্টার সিটির পার্সপেক্টিভে আসলে হ্যাঁ। প্রথমে ইয়ে করছিলাম। আলভারেজের জন্য মানে আমি জানতে চাইছি, এই ছাড়া কি আর কোনো অপশন ছিল ম্যান সিটি বা ইউলিয়ান আলভারেজের কাছে? মানে তাদের বিচ্ছেদ ঘটানো ছাড়া এর্লিং হল্যান্ড থাকা অবস্থায় আর কোনো অপশন কি ছিল? না, আর আমি তো কোনো দেখি অপশন না। থাকলে তো আপনার পেপ গার্দিওলাকে তার ফরমেশনই চেঞ্জ করে ফেলতে হতো। হ্যাঁ। একদম ধরেন হচ্ছে দুজন নাম্বার 9 নিয়ে নামতে হতো। যেটা হয়তো হতো যে যদি যখন কেভিন ডি ব্রুইনা উঠে গেলেন চোট নিয়ে, তখন হয়তো আমরা সেখানে আলভারেজকে দেখতাম, বা ধরেন হচ্ছে ফলস 9 হ্যাঁ সেকেন্ডারি অপশন। সেকেন্ডারি অপশন, মানে খুব স্বাভাবিকভাবে, কারণ ম্যানচেস্টার সিটি তো ধরেন একটা নিজস্ব একটা প্লেইং স্টাইল হয়ে গেছে। সেটাই সেটাই অপশন কে হতে চায়, তাই না? আর স্পেশালি সবাই তো সেটা হতে চাইবেন না। তবে লাস্ট সিজনে আলভারেজ যা করেছে, এই সিজনে মনে হয় এনরিক তা করছে, তাই না? মানে কোন পাশের কথা বলছেন? মানে রিয়াল ধরেন হচ্ছে মাদ্রিদে? বদলি নেমে না, গোল দেখেন করা। এনরিকের তো হিসাবটা, এনরিকের তো বয়স 17, তাই না? বয়স তো কম একেবারে, কেবল ইউরোপে গেছেন রিয়াল মাদ্রিদে। তো এনরিককে তো এইটা খুব স্বাভাবিক যে ও যত দেরি করে নামবেন ওনার জন্য তত ভালো। একেবারে লাইমলাইটে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার কি যে সব সময় স্টার্ট করতে হবে? এটা হয়তো তিনি 19-20 বছর বয়স হলে তখন রেগুলারলি এই স্টার্ট টাইপের করবেন। এনরিককে নিয়ে একটা প্রশ্ন আছে, মোহাম্মদ আশিকুর রহমান, তার প্রশ্ন এনরিকের গোল কেমন হয়েছে? সুন্দর হয়েছে, যদি আমার কাছে মনে হচ্ছে গোলকিপার, মানে ক্রিটিক্যালি বলি, যদি ক্রিটিক্যালি এটার অ্যানালিসিস করেন, তাহলে দ্য গোলকিপার শুড হ্যাভ ডান বেটার। এইটা হচ্ছে যে মানে আসল কথা। কিন্তু এনরিকের সাহসের ব্যাপক প্রশংসা করতে হবে আপনাকে, যে আপনার একপাশে এমবাপে, একপাশে ভিনিসিয়াস, আপনি ভাই 17 বছর বয়স, আপনি ওই কাউকে জায়গায় পাস না দিয়ে, আপনি pass বড় ভাইদের না দিয়ে, shot আপনি 30 গজ দূর থেকে হচ্ছে আপনি শট করলেন, মানে এমবাপ্পে এমন হয়ে গেল না। এবং এটা তার চ্যাম্পিয়ন্স লিগের Debut ডেবিউ match। ম্যাচ, ফার্স্ট ম্যাচ, যে ম্যাচে এমন সময় তিনি মাঠে নেমেছেন যখন খেলাটা 1-1 সমতা, তাই না? তো আপনি সেই ম্যাচে এরকম মানে সাহস লাগে নিজের প্রতি, সেই কনফিডেন্সটাও থাকা লাগে। এনরিক সেটাই করেছেন। আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে, স্টানিং কিছু গোল আছে না এরকম। না, Bullet। ভালো 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 গোল, চমৎকার গোল। তার ভেতরে যে স্ট্রাইকারের সত্তাটা, এটা আরো বেশি Instinct আছে। প্রশংসনীয়। যে স্ট্রাইকারের হিসাব থাকবে বল যখন পাবো আমি, আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে নেট, সেটা আমি যেইখান থেকে রিচ করতে পারি, সেই কাজটা এনরিক করেছেন। এবং অ্যামেজিং যে তার রিয়াল মাদ্রিদের জয়টা হয়তো রুডিগারের গোলেই হয়ে যেত, কিন্তু এই পুরো জয়টায়, রয়্যালের জয়টায় আসলে রং চড়িয়েছেন আরো এনরিক। এবং আরো ভালো যে আমরা আগের দিন তার বিয়ে নিয়ে কথা বলছিলাম, বিয়ে করেছেন পরদিন গোল করেছেন, দিস ইজ স্বপ্নের মতো। আচ্ছা, পরের দিনের মানে এটা আমি জানি না, আপনি কি জানেন যে পরের দিনের মানে গোল করার পর কি তিনি ওয়েস্টে উৎসর্গ করেছেন? আমি জানি না, আমি জানি না। এটা যদি আর কি আমাদের কেউ হতো, সাথে তাহলে সাথেই একটু করে দিতেন, হ্যাঁ। পোস্ট ম্যাচেই সাথে সাথে বলতো যে এই জয়টা আমি দিচ্ছি, উৎসর্গ করছি আমার সহধর্মিনীকে। এনিওয়েজ, আপনি একটা শো উৎসর্গ করবেন নাকি ভাই? কার জন্য? এনরিকের জন্য? না না না, আপনার এনিওয়েজ, পরের প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, চ্যাম্পিয়ন্স লিগ রিলেটেড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন, গত 2 দিনের মধ্যে সেরা ম্যাচ কোনটা মনে হয়েছে? আরিফুর রহমান আরিফ, তার প্রশ্ন, গত 2 দিনে ম্যাচ হলো কটা? 6টা, 12টা। এসি মিলান লিভারপুল। না, আমার রিয়াল মাদ্রিদ আর স্টুটগার্টই ভালো লাগছে। আমি যেটা করেছি, ফার্স্ট হাফ দেখছিলাম মনোযোগ দিয়ে এসি মিলান আর লিভারপুল। হ্যাঁ। যে সময় দেখলাম যে পুলিসিক গোল দিয়েছে, আরে সেই, ব্যাপক। হ্যাঁ এই খেলায় দেখতে হবে। তো তখন রিয়াল মাদ্রিদের খবরগুলো পাচ্ছিলাম যে কোর্তোয়া খুব ভালো করছে, আবার ওটা ফোনেও দেখার চেষ্টা করছিলাম। এরপরে যখন এসি মিলানের 2টা সেট পিস দেখলাম ডিফেন্ডিং,
এরপর আমার ওই খেলাধুলার রুচি সেকেন্ড হাফে আর হয় নাই। আমি বুঝছি যে লিভারপুল আসলে এই ম্যাচটা ইজিলি জিতে যাবে। এসি মিলান লিভারপুলের তুলনায় আসলে অনেক পিছিয়ে আছে, সেটা ম্যাচের যে সময় যত গেছে তত ভালো বোঝা গেছে। আমি পরে গিয়ে রিয়াল মাদ্রিদ আর স্টুটগার্টটাই দেখেছি। উন্দাভের গোল, রিয়াল মাদ্রিদের ফার্স্টে লিড এবং সেকেন্ড হাফের শুরুতেই লিড, রদ্রিগোর পাস থেকে এমবাপের গোল। এখানে মনে হয়েছে আরও ঘটনা বেশি। ফার্স্ট হাফে তো এগিয়ে যেতে পারতো স্টুটগার্ট। আমার মনে হয় ম্যাচের হিসাব করলে রিয়াল মাদ্রিদের ম্যাচটাই বেশি এক্সাইটিং হয়েছে। আমি কোনো একটা কারণে কেন জানি হচ্ছে কি ওই ম্যাচে বেশি আনন্দ পাইছেন পাইনি, হতে পারে। তবে রিয়াল মাদ্রিদের এই মানে কি হবে এটা বোঝাই এক্স্যাক্টলি, মানে এই জিনিসটা রিয়াল মাদ্রিদের মানে একই নাটক কয়বার ভালো লাগে তাও সিজনের ফার্স্ট ম্যাচে। আচ্ছা নাবিল খান, পরের প্রশ্ন। হ্যাঁ, মোহাম্মদ রবিউল হোসেনের প্রশ্ন, হোয়াট ইফ ডোকু প্লেড ইন হিজ রাইট পজিশন অর স্টার্টেড দ্য গেম, আই বিলিভ দ্য রেজাল্ট উড হ্যাভ বিন ডিফারেন্ট। আপনার সাথে দ্বিমত পোষণ করছি না একদমই। ডোকু স্টার্ট করতো কিনা জানি না, তবে ডোকু রাইটে শুরু মানে পরে যখন নামলেন ওই পাশ থেকে এই পাশে তার নিজের রাইট পজিশনের কথা আপনি বলতে চাইছেন, নট দ্য রাইট পজিশন, রাইট পজিশন। সেখানে খেলতে পারলে ডোকুর যে গতি, সেটা সিটির খেলার গতি একটু বাড়িয়েছিল ইন্টারের সঙ্গে, এবং স্পেশালি এই ধরনের ম্যাচে ডোকুর মতো ফুটবলারের একটা বাড়তি আবেদন থাকে, তাই তো? এবং না, এই জায়গায় আবার এটাও হিসাব করেন, ডোকুকে তো পরে নামানো হচ্ছে না, ধরেন গ্রিলিশের জায়গায় যদি ডোকু স্টার্ট করতো শুরু থেকে, খারাপও হতো না। মানে এইটাই উনি জানতে চাইছেন জ্যাক গ্রিলিশ। তবে জ্যাক গ্রিলিশকে দুটো ম্যাচ টানা স্টার্ট করানো হলো, তো পেপ গার্দিওলা বোধহয় জ্যাক গ্রিলিশকে আবার জায়গার জিনিস জায়গায় নিয়ে আসার চেষ্টায় আছেন। ভাই তো গেলবার ওই চ্যাম্পিয়ন্স লিগ ইন্টারের সঙ্গে ম্যাচেই তো চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর থেকে তো ভাই মানে ঘুরে আছে বেঞ্চ। হ্যাঁ, ঘোর। আচ্ছা, ম্যান সিটি নিয়ে যেহেতু প্রশ্ন, আব্দুল বাসেত মারুফ তার প্রশ্ন যে ম্যান সিটির জার্সিটা কেমন লেগেছে? ম্যাচের জার্সিটা ভালো লেগেছে, কিন্তু হোমে ম্যানচেস্টার সিটির ফোর্থ কিট দেখে আমি মানে এইটা ধরেন হোমের মধ্যে ওই টিপিক্যাল মেইন হোম জার্সিটাই নাম, তো ওইটাই ভালো। সেটাই, মানে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে পুমার একটা মানে মার্কেটিং স্টান্ট, মানে স্টান্ট না ঠিক, মানে এটা পার্ট অফ দ্য ডিল, শর্তই ছিল, এটা ডিল ছিল যে আপনি আমার এই ফোর্থ কিট পরে হোমে একটা ম্যাচ খেলবেন। কিন্তু ইংল্যান্ডের ক্লাবগুলো সচরাচর এই কাজগুলো করে না। ইতালিতে অনেক সময় দেখেছি আমরা, রিয়ালও মনে হয় মাঝখানে একটা কি জানি হোম ম্যাচে, টাকার কাছে সবই রে ভাই, টাকা দিলে আমার যদি আজকে টাকা দিয়ে বলে যে কালকে যে ব্লেজার না অন্য কিছু পরে শো করতে হবে, তাই বলবো। টাকা দিলে বা কেউ যদি ধরেন হচ্ছে স্পন্সর করে একটা বিরাট অঙ্ক আমাদেরকে শোতে আর কি, হ্যাঁ এটা ছাড়া আর কি পরে শো করা যায়? ঠিক আছে, আমাদের একটা ফোর্থ কিট থাকা উচিত না? আমরা শ্যাকেট পরি। আচ্ছা নাবিল খান, হ্যাঁ বলেন, রাকিব হাসান একটা প্রস্তাব দিছে আমাদের সবাইকে। রাকিব হাসানের প্রস্তাবটা এরকম যে এই যে প্লেয়াররা সবাই যে কমপ্লেন করতেছে অনেক বেশি ম্যাচ হয়ে গেছে, এত ম্যাচ খেলবো কি করে, অনেক কমপ্লেন না চারিদিকে, রদ্দি তো বলে দিয়েছে ধর্মঘটের দিকে যেতে পারেন তারা। তো রাকিব হাসান আমাদেরকে বলছেন যে বাড়তি ম্যাচের চাপ কমাতে 90 মিনিটের বদলে ফুটবল ম্যাচ 60 মিনিট করলে কেমন হয়। মানে এটা হচ্ছে ক্রিকেটকে যেমন ধরেন হচ্ছে করা হয়েছে, হ্যাঁ টেস্ট 50 ওভার, এখন তো হচ্ছে 100 বলেও সেটা নেমে এসেছে। না ভাই, তা ভালো লাগবে না। আপনি কি আর্সেন ওয়েঙ্গারের শিষ্য? আর্সেন ওয়েঙ্গার এইরকম একটা কিছু চান? আর্সেন ওয়েঙ্গার, এবং মাঝখানে এটা নিয়ে তো বেশ, সেটার কাহিনী ছিল এরকম যে আপনি যখন খেলা বন্ধ রাখবেন তখন আপনার ঘড়িও, রেফারির ঘড়িও বন্ধ, হকির মতো আর কি, হকিতে বন্ধ থাকে না, হ্যাঁ বন্ধ থাকবে। তো কারণ তারা একটা ডেটা দেখিয়েছিলেন যে মাঠে আসলে গড়ে 60 মিনিটই খেলা হয়, হ্যাঁ 60-65 মিনিটের বা 70 মিনিটের বেশি খেলা হয় না, 70ও অনেক বেশি। তো একদমই একমত না আপনার সাথে, একদমই না, একদমই এইটা মানে এইরকম করলে এমনিতেই। কিন্তু ধরেন একমত না হলেও কিছু কারণ নেই, যেভাবে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগ আসলে এরকম করে যদি হুট করে চেঞ্জ হয়ে যায়, মানে আমাদের অ্যাডপ্ট করতে হবে। এরকম 60 মিনিটে দিলে বাংলাদেশ থেকে যে আন্দোলনটা হবে সেটার জন্য আমাদেরকে শাহবাগ বুক দিতে হবে আগে থেকেই। আমার মনে হয় বাংলাদেশের ফুটবল প্রেমী যারা আছে তারাও শাহবাগে প্রতিবাদ জানাবে যে 90 মিনিটের ফুটবল ম্যাচ চাই, 60-এর বদলে 60 না, তাই তো? এটা চাপিয়ে দেওয়া হবে, রাইট? আমরা নিশ্চয়ই এরকম কিছু চাই না। আই এম ওকে, তার প্রশ্ন, ভাই আপনি এত বডি শেমিং করলেন কেন? হল্যান্ডকে নিয়ে তো আমরা প্রচুর প্রশ্ন পাইছি আজকে, কিন্তু হ্যাঁ
হল্যান্ড বিশাল বড় দেহের অধিকারী হলেও তাকে বড় ম্যাচে খুঁজতে অনুবীক্ষণ যন্ত্র লাগে কেন? ওই যে কারণ তাকে বড় ম্যাচে তাকে নিয়ে আলাদা প্ল্যান থাকে। বড় ডিফেন্ডার যারা, তারা তো, আপনি আসলে যত বড় ওস্তাদ, আপনারও তো ওস্তাদ আছে নাকি? অবশ্যই থাকে তো। তো তারা তখন ওই রকম প্রিপারেশন নিয়ে নামেন। নিশ্চয়ই ব্রেন্টফোর্ডের যে ডিফেন্ডার আর ইন্টার মিলানের ডিফেন্ডারের কোয়ালিটি এক না। হ্যাঁ, তো বিগ ম্যাচের হিসাবটা আলাদা থাকে, বিগ ম্যাচে তাকে নিয়ে আলাদা প্ল্যান থাকে, এবং বিগ ম্যাচে যে প্ল্যানটা থাকে সেটা এক্সিকিউট করার মতো কোয়ালিফাইড লোক থাকেন, তারা এক্সিকিউশন করে ফেলেন। কিন্তু এটাও মনে রাখা দরকার যে এর্লিং হল্যান্ডের তো একটা মোমেন্টই যথেষ্ট। আপনি চিন্তা করেন, আপনি এমন একজন স্ট্রাইকারকে নিয়ে কথা বলছেন যিনি গেল 4 ম্যাচে করেছেন 9 গোল। সেইগুলো তো ম্যান সিটিকে লিগ জিততে সাহায্য করে। এবং ধরেন ছোট দলের এগেইনস্টে গোল করলেও তো সেইগুলো কাউন্ট হয়, মানে সেই ম্যাচ থেকে তার গোলেই তো 3টা পয়েন্ট পায়। হ্যাঁ। এটার ফলেই তো ম্যানচেস্টার সিটি যে শিরোপা জেতে। তো ম্যানচেস্টার সিটি ধরেন একটা তুলনামূলক প্রতিষ্ঠিত ছোট দলের সাথে বড় ব্যবধানে যেতে, চ্যাম্পিয়ন্স লিগে সবসময় তুলনামূলক প্রতিষ্ঠিত ছোট দল। সব সময় কি তারা বড় বড় ব্যবধানে যেতে নাকি? চ্যাম্পিয়ন্স লিগের হিসাব আছে না, এত সহজ তো। সবাই কি 9-2 নাকি বা 8-2? মানে ভুলে গেছেন 2-3 বছর আগের কথা। কি আর করার। আচ্ছা, পরের প্রশ্নটা এই কারণেই নিতে হচ্ছে, হান্সি ফ্লিককে নিয়ে প্রশ্ন আছে নাফিস ইকবালের। তিনি জানতে চাইছেন হান্সি ফ্লিকের এই এনার্জেটিক প্লেইং স্টাইল বার্সার জন্য কতটা সুদূর প্রসারী, কারণ বার্সার অধিকাংশ তরুণ ও ইনজুর্ড, আবার স্কোয়াড ডেপথ কম। কারণ হান্সি ফ্লিকের অধীনে আমরা বার্সেলোনার এখনো পর্যন্ত যা দেখেছি তার একটা অন্যতম ফিচার হচ্ছে প্লেয়ারদেরকে অনেক বেশি ফ্রেশ মনে হচ্ছে, যেটা জাভির আন্ডারে মনে হতো না, এবং প্লেয়াররা আরও বেশি দিচ্ছেন মাঠে, এবং এনার্জেটিক ফুটবলটা দেখা যাচ্ছে যেটা জাভির কাছ থেকে আপনি দেখতে পান নাই। তো সেইখান থেকে উনি প্রশ্ন করতে পারছেন যে এইটা তো নাহলে 5 ম্যাচের বিচারে আপনি পারলেন, আপনি কি সবসময় পারবেন? না, এটা তো সবসময় না। এই জায়গায় আরো একটা জিনিসও আছে, আপনি দেখেন এখন যে 8 জন ফুটবলার নাই, ধরেন একটা সময় তো তারা কামব্যাক করবে, খুব দ্রুতই হয়তো তারা ধরেন কামব্যাক করবে। দানিয়েলমো কতদিন, দানিয়েলমো হিসেবে হচ্ছে আপনার মনে হয় 1.5 মাসের মতো দানিয়েলমো থাকবে না, তো তারা তো কামব্যাক করবে, তখন তো ওই ফ্রেশনেসটাও থাকবে। এখন যেহেতু আপনার দলে ইয়াং ফুটবলার বেশি, হ্যাঁ, তো তাদের ইনজুরি ঝুঁকি বেশি না। তাদেরকে দিয়ে আপনি যদি যত পরিশ্রম করাবেন, এই যে যেমন বার্নাল মানে ইনজুর্ড হয়ে গেলেন, ওনার সংখ্যা হচ্ছে ওইটা, তাহলে ইয়াং ফুটবলাররা অনেক বেশি। হ্যাঁ, আপনার সংখ্যাটাও ঠিক আছে, আবার এটা সুদূর প্রসারী কিনা এটা দেখেন, এটা কেউ জানে না, একমাত্র সিজন গেলেই আমরা বলতে পারবো। আবার এই জায়গায় মানে বার্সার তো একটা, ওই যে আমরা মেইন শুধু বলছিলাম না, বড় একটা পাইপলাইন তো লামাসিয়া, ইনজুরিতে পড়লে আবার হচ্ছে বার্নাল কাসাদোর মতো ধাপ করে কাউকে ঢুকে দেওয়া হবে। আবার ধরেন ওই যে ফ্র্যাঙ্কি ডিয়ংরা যখন ফেরত আসবে, ডিয়ং, আরাউহো, তখন হয়তো এই সমস্যাটা অত নাও থাকতে পারে। এটাই বলছিলাম। তারপর প্রশ্নটা খুবই ভালো, খুবই খুবই ভালো প্রশ্ন। এটা নিয়ে অনেক আলোচনা করা যাবে, কিন্তু আসলে কোনো পয়েন্টে আপনি পৌঁছতে পারবেন না। আব্দুর রহিম শুভ তার প্রশ্ন, মানে রিসেন্ট ফুটবলারদের মধ্যে কার হেয়ারস্টাইল সবচেয়ে বেশি পছন্দের? রিসেন্ট সিম্পল একটা মানুষের দিকে যাই। হ্যাঁ, কেভিন ডি ব্রুইনে। কেভিন ডি ব্রুইনের হেয়ারস্টাইল মানে সিম্পল স্পাইক এখন না, যে বড়, একটু বড় না, একটু বড় স্পাইক আর কি, মানে স্পাইক কই এইভাবে হালকা। না, এটাকে একটা টার্মই আছে আপনার, ব্যাক ব্রাশ, মানে ব্যাক ব্রাশের মতোই, কিন্তু পুরাটা ধরেন পেছন দিকে কিন্তু পড়েও না। হ্যাঁ, মানে পুরাটাও কিন্তু পড়ে না, চুল বড় হলেও একটা জায়গায় কিন্তু সেট থাকে, মানে স্পাইক, টিপিক্যাল স্পাইক আমরা যেটাকে বলি। আমি আসলে ফুটবলাররা চুলে কি ইউজ করেন আমি জানতে চাই। রোনালদো একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেডে যখন খেলতেন, তার পেছনের চুলগুলো এরকম, পেছনের চুল এসে স্পাইক করতো, হ্যাঁ, এবং সেটা থাকতো, হ্যাঁ, পেছনে এরকম উঁচু হয়ে থাকতো, ঝুটি টাইপ। ওইটা দেখে বাংলাদেশে প্রচুর লোক এরকম ভাবে চুল কাটাইতেন। হ্যাঁ, আমার পুলিশের এও ভালো লাগে, সাইডে ছোট, হ্যাঁ, ভদ্র হয়ে, তাই আমরাও তো ভাই ভদ্র, না তা তো বটেই, তাই না, চেষ্টা করি আমরা। আচ্ছা, হ্যাঁ, কেভিন ডি ব্রুইনে, এই মুহূর্তে আমার মনে হয় কেভিন ডি ব্রুইনেকে আমরা মানে জেন্টেল একটা হেয়ার স্টাইল হিসেবে উপরের দিকে রাখতে পারি। আচ্ছা, NH শ্রাবণের প্রশ্ন, আল নাসেরের নতুন কোচ ডেস্ট্রয়েড হওয়ার জন্য কি রোনালদো কতটা দেয়? আল নাসের ডেস্ট্রয়েড হওয়ার জন্য রোনালদো কতটা দেয়? আল নাসের ক্লাবটারে চিনলামই আমরা রোনালদো দিয়ে। কোচ পরিবর্তন হয়েছে ভাই, মানে এটার সাথে রোনালদোর কি দায় থাকবে? রোনালদো তো তাদের টপ স্কোরার, রোনালদো এখানে কি করবে আমি ঠিক মানে
পরিষ্কার না আপনার জানতে চাওয়ার আগ্রহটা। আল নাসেরের কোচ আগের জন্য ভালো করেন নাই, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সিজনের শুরুর দিকে এই ব্যাপারটা একটু চমক যে কেবল সিজন শুরু হয়েছে। কিন্তু জানেন আমি না ডি রসিকে কেন ভাই এই মানে দেরসির ব্যাপারটা খুবই অদ্ভুত হয়ে গেছে। দেরসির এই গতবার তো ডি রসি তো লাস্টের দিকে টানলো। হ্যাঁ, সিক্সথ করলো দলটাকে। তবে দেখেন দেরসি যে স্যাক হতে পারেন এটা টোট্টি আন্দাজ করেছিলেন। এটা কোথায় পড়বেন? এটা টি স্পোর্টস ওয়েবসাইটে, আপনাদের www.tsports.com/news, যেখানে আপনারা ওয়েবের নিউজ সরাসরি পড়তে পারবেন। তো দেখেন টোট্টি বলেছিলেন যে ট্রান্সফার নিয়ে প্রচুর ঝামেলায় ছিল রোমা, তারা কাদেরকে সাইন করতে চাই এটা জানেন না। এরপরে যখন সিজন শুরু হলো দেরসি 4টা ম্যাচ খেলেছে তার দল, 3টা ম্যাচে ড্র করেছে, 3টা ম্যাচে ড্র করেছে, একটা হেরেছে, এমপোলির কাছে হেরেছে, 3টা ম্যাচ ড্র করেছে। শেষ ম্যাচে তারা 1-0 গোলে লিড নেওয়া অবস্থায় 96 মিনিটে গোল খেয়ে ড্র করতে হয়েছে। ওই ম্যাচে জিতলে হয়তো দেরসির এই ফল হয় না। আর দেরসি ক্লাব লেজেন্ড, এমন একটা সময় তিনি ক্লাবের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন যখন মানে কেউ রোমায় আসতে চাইছিল না। একটা ফিল গুড মোমেন্টের ভেতরে দেরসি নিয়ে গেছেন। তাকে আপনি 4 সপ্তাহ, নতুন সিজনের 4 সপ্তাহের ভেতরে যার সঙ্গে আপনি জুনে নতুন কন্ট্রাক্ট সাইন করেছেন, তাকে আপনি কেন বরখাস্ত করেন? বুঝলামই না ঘটনাটা। বলির পাঠা। শেষ প্রশ্ন, হ্যাঁ প্লিজ। এমডি খালিদ হোসেন তার প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল, তবে এবার একটু ভিন্ন আঙ্গিকে। গোলকিপার হিসেবে কাকে স্টার্ট বেঞ্চ সেল করবেন? অ্যাডাম গিলক্রিস্ট, এমএস ধোনি, কুমার সাঙ্গাকারা। সেরা কি অ্যাডাম গিলক্রিস্ট কাকে স্টার্ট করাবেন, কাকে বেঞ্চ করাবেন, কাকে সেল করাবেন? গিলক্রিস্ট, অ্যাডাম গিলক্রিস্টকে স্টার্ট করাবো। তবে আধুনিক যে সময় এসছে তাতে বল প্লেইং হিসাব করলে সাঙ্গাকারাকে নামাইতে হবে নাকি? ধোনিকেও নামাতে হবে, আপনার ভ্যারিয়েশন আছে অনেক। ধোনিকে নামাইলে তো আপনি লং বলে যাইতে পারবেন। হ্যাঁ, ওই যে এডারসনের মতো। কিন্তু আমার তো নিচ থেকে প্লেইং আউট ফ্রম দ্য ব্যাক লাগবে। তাহলে সাঙ্গাকারা ভালো না? টেস্ট, ওয়ানডে, টি20 কি খেলে নাই? আরে ক্রিকেটের কত জ্ঞান দেখছেন। হ্যাঁ কি ঠিক বলছি কিনা হিসাবটা? না আপনার বরাবর আছে না। আমি চাই ম্যানুয়েল নয়ার গোলবারের নিচে, কারণ আমি নিচ থেকে খেলা বিল্ড আপ করবো এবং কখনো কখনো দরকার হলে লং যাইতে হবে। তার মানে আমার এমন একজন গোলকিপার লাগবে যে সব কিছু পারে। তো সেই হিসাব করলে যদি চিন্তা করেন তাহলে কেন না মানে সাঙ্গাকারা তাইলে, কারণ গিলক্রিস্ট তো বোধ হয়, গিলক্রিস্ট কি টেস্ট খেলতো? অবশ্যই, হ্যাঁ অবশ্যই, কিন্তু ওপেন করতো না, 6 নম্বরে নামতো, পরে নামতেন। আবার কিন্তু সাঙ্গাকারার রেকর্ড ভালো না গিলক্রিস্ট হচ্ছে টেস্টে। রেকর্ডের মানে ওই হিসেব নিকাশটা মনে নাই, কারণ হচ্ছে ধরেন সাঙ্গাকারা তো টপ অর্ডারে, ধরেন 3 ফরম্যাটে টপ অর্ডারের দিকে নেমেছেন। সো সাঙ্গাকারার রান টান মনে হয় গিলক্রিস্টের থেকে বেশি। আবার গিলক্রিস্ট হচ্ছে ওই যে হার্ড হিটিং ব্যাটিংটাই তো হচ্ছে গিলক্রিস্টের কাছ থেকে আমরা পেয়েছি। আমি এই জায়গায় একটা ইন্টারেস্টিং কল দিব, আমি ধোনিকে দিয়ে স্টার্ট করাবো, লিডার ফ্রম দ্য ব্যাক। সেটা হতে পারে, সেটা সিচুয়েশন বুঝে বুঝে উনি ইয়ে করবেন, সেটা হতে পারে, সেটা ভালো করবেন। কারণ আচ্ছা, ধোনির সাথে কি ইসের মিল খুঁজে পাওয়া যায় বেশি? এমিলিয়ানো মার্টিনেজের। এমিলিয়ানো মার্টিনেজ মাঝে মাঝে একটু মানে কোন মিল? আমি বলি মিলটা হচ্ছে এরকম যে ধরেন ম্যাচ চলার সময় ম্যাচকে যতভাবে প্রভাবিত করা যায় ধোনি তো সম্ভবত সেটা করে। মনে করেন যে একটা সময় মনে হইলো যে ওই টিম এখন খুব মোমেন্টামে আছে, এমন একটা কোন একটা কিছু থামায় দিল, তাই না, একটু কুচুকুচু করলো। সবকিছু মিলে ধোনি, এরপর হচ্ছে সাঙ্গাকারা, না স্টার্ট ধোনি, বেঞ্চ হচ্ছে গিলক্রিস্ট, সাঙ্গাকারা। ঠিক আছে, সাঙ্গাকারা আমার খুব ভালো লাগে। গিলক্রিস্টের হাতে একটা স্কোয়াশ বল নিয়ে সে যে 2007-এর ফাইনালে ধাপ ধুপ গিলক্রিস্ট, অ্যাডাম গিলক্রিস্ট। ব্রেন্ডন ম্যাককালাম থাকলে ভালো হইতো এর মধ্যে। আচ্ছা, আপনার অল টাইম পছন্দের উইকেট কিপার কে? অল টাইম পছন্দের আমার একটা পছন্দের উইকেট কিপার আছে, অ্যাডাম গিলক্রিস্ট। অ্যান্ডি ফ্লাওয়ার উইকেট কিপার ছিল না? অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার হচ্ছে গিয়ে স্পিন বোলিং করতো, তাহলে অ্যান্ডি ফ্লাওয়ার উইকেট কিপার। আমার জানেন অল টাইম পছন্দের একজন উইকেট কিপার হচ্ছে খালেদ মাসুদ পাইলট, কারণ তার নামের সাথে আমার একটা মিল আছে, আরো কিছু আছে। আমার খুব ভালো লাগতো তার। তবে ওই যে ইংল্যান্ডের একটা উইকেট কিপার ছিল, না 5-এর অ্যাশেজে যে ছিল, 5-এর অ্যাশেজে একটা উইকেট কিপার ছিল, লেট মিডল অর্ডারে মনে হয় ব্যাটিং করতেন। হ্যাঁ, এবং নামটা মনে নেই। খুব ক্রুশাল একটা ডিসমিসাল ছিল তার,
যেটার কারণে পরে ইংল্যান্ড গিয়ে অ্যাশেজ জিতলো। মনে নেই আমার নামটা খুব বাচ্চা বাচ্চা একটা চেহারা, ঠিক আছে, খুব বেশি নাম করা কেউ না, কিন্তু তার খুব ভালো লাগতো ওই সময়। হ্যাঁ, আজকে ক্রিকেট শো করে প্রশ্ন আছে ভাই, দাঁড়ান 1 মিনিট। জ্যাজ গেমিং এর প্রশ্ন হচ্ছে কেনান ইলদিজকে নিয়ে কিছু বলেন। কেনান ইলদিজ ইউভেন্টাসের নাম্বার 10 পড়ছেন এখন এবং খুবই সম্ভাবনাময় ফুটবলার। কেনান ইলদিজকে আগের সিজনে যখন মাসিমিলিয়ানো আলেগ্রি ছিলেন তখন তিনি অত ইউজ করতেন না, তাকে নামানোই হইতো না, এবং কিয়েজা আর ইলদিজ কই কে খেলবেন এটা নিয়ে ইউভেন্টাসে একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের সমাধান ইউভেন্টাস বের করেছে, বিক্রি করে দিয়ে কিয়েজাকে ইলদিজকে এখন স্টার্ট করানো হচ্ছে, নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে। ইলদিজের সম্ভাবনা খুব ভালো, কিন্তু তার বয়স খুব কম, তুরস্কের ফুটবলার। আমি আপনাদেরকে অনুরোধ করব কেনান ইলদিজ কিভাবে উঠেছেন এটা দেখার জন্য তার ইনস্টাগ্রাম প্রোফাইলে যাইতে। মাত্র 3 বছর আগে ছেলেটার চেহারা দেখবেন আর 4 বছরে তার বডি ট্রান্সফরমেশন দেখবেন, মানে একদম একটা ছেলে, মানে কি বলে এটা, কিশোর থেকে তিনি যে কোন পরিণত জায়গায় গেছেন। শিশু থেকে কিশোর হবে, মানে হ্যাঁ, শিশু থেকে কিশোর থেকে তো তার যে যুবক হয়ে যাবে। বয়স কত? বয়স 22, 21 না, তাহলে 21-22 হলে ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে। তো দেখবেন ওর সব ছবি আছে জানেন, মানে ও যে বুট নিয়ে খেলতে যাইতেছে বিকালবেলায়, সেই ছবির থেকে শুরু করে ওর পুরা ফ্যামিলির একদম বাচ্চা 3-4 বছর আগে কোভিডের সময়ও কি করতেছিল, 4 বছর আগের ছবি, সব কিছু আছে এবং ম্যাসিভ ট্রান্সফরমেশন কেনান ইলদিজের। আমার ওদিন ওর খেলা ভালো লেগেছে, খেলা ভালো খেলে। আচ্ছা ভাই, শেষ প্রশ্ন, সরি। আকাশ ফুটবল জোন, ধারাবাহিকভাবে লং রেঞ্জ থেকে গোল দেওয়ার ক্ষেত্রে কে এগিয়ে থাকবেন? ফোরলান নয় কি ডিয়েগো ফোরলান ওনার পছন্দের? আপনার অন্য কেউ আছে? স্টিভেন জেরার্ড, রবার্তো কার্লোস? না, স্টিভেন জেরার্ড, রবার্তো কার্লোস, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, টপ অফ দ্য মাইন্ড, এই নামগুলো বেশি মনে পড়ে। আমার লিওনেল মেসিও তো ধরেন হচ্ছে গিয়ে না, তবে লং রেঞ্জ থেকেই বেশি গোল দিত এরকম প্লেয়ার। ভালভার্দে, এখনকার ভালভার্দে, এনরিক হয়তো বা করবে। ভালভার্দে আর একটু সময় থাকলে আর একটু ভাবা যায়। তো খুবই দুঃখিত, সময় আসলে একদমই নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.